করোনা মোকাবিলায় আগামীকাল থেকে রাজ্যে কার্যত লকডাউন। 15 দিনের জন্য বন্ধ সমস্ত সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাস, লোকাল, মেট্রো, ফেরি। বন্ধ থাকবে অটো, ট্যাক্সি। ছাড় মিলবে শুধুমাত্র জরুরি পরিষেবায়। সংক্রমণের চেন ভেঙে ভয়ঙ্কর এই পরিস্থিতিতে লাগাম টানতে 15 দিনের জন্য কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার সকাল 6টা থেকে 30শে মে সন্ধে 6টা পর্যন্ত কার্যত লকডাউন জারি থাকবে রাজ্যে। 30শে মে পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবার দপ্তর ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। জরুরি সামগ্রীর উৎপাদন ছাড়া বন্ধ থাকবে কলকারখানা। আগের মতোই বন্ধ থাকবে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, স্পা। করা যাবে না কোনো রকম জমায়েত। বিয়ে বাড়িতে 50 জনের বেশি আমন্ত্রণ করা যাবে না। সৎকারে থাকতে পারবেন না 20 জনের বেশি। জরুরি প্রয়োজন ছাড়া রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো যাবে না। দুবেলা নয়, 30শে মে পর্যন্ত একবেলা খোলা থাকবে বাজারহাট। বাজারহাট, মুদির দোকান, দুধ, রুটি, মাংস, ডিমের দোকান খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গয়না এবং শাড়ির দোকান খোলা থাকবে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তবে সাধারণ দিনের মতোই ওষুধ ও চশমার দোকান খোলা থাকবে। ই কমার্স এবং হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে। বাজারহাট নিয়ে নতুন নির্দেশিকা জারি হতেই জায়গায় জায়গায় প্রচার শুরু করে দিয়েছে পুলিশ। করোনা মোকাবিলায় গত 6 এপ্রিল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করেছে রাজ্য সরকার। শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী 30শে মে পর্যন্ত লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে মেট্রো, বাস, ফেরি চলাচলও বন্ধ থাকবে। তবে হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ভ্যাকসিনেশন সেন্টার ও অন্যান্য জরুরি পরিষেবার জন্য ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটো চলাচলে ছাড় দেওয়া হয়েছে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সংক্রমণে লাগাম টানতে কাল থেকে বন্ধ লোকাল ট্রেন, মেট্রো, বাস, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ছাড় শুধুমাত্র জরুরি এবং অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের যাতায়াতে। নিয়ম ভাঙলে অতিমারি আইনে ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। রবিবার থেকে 15 দিনের জন্য রাজ্যে কার্যত জারি হয়েছে লকডাউন। এই প্রেক্ষাপটে পরিবহনের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, লোকাল ট্রেনের পাশাপাশি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস এবং ফেরি পরিষেবাও। রাজ্যের অন্তর্বর্তী রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন, মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ, ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে। এর আগে লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। কাল থেকে 15 দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। রাজ্যের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, ভ্যাকসিনেশন সেন্টার, টার্মিনাল পয়েন্টে যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আওতার বাইরে থাকছে সংবাদ মাধ্যমের গাড়ি। মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকলস, taxis and auto rickshaws will be prohibited except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. এই অটোরিকশা কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে আগামীকাল সকাল 6টা থেকে 15 দিনের জন্য। যে নির্দেশ জারি করা হয়েছে তা কিন্তু থাকবে, কার্যকর হবে, তেমনটাই কিন্তু রাজ্য সরকারের নির্দেশে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু রাজ্য সরকারের নির্দেশ পেয়েছি, আমাদের সকলের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের এখানে যারা অটো চালক রয়েছে তাদের ফ্যামিলির স্বার্থে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যদি কেউ উপেক্ষা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কারণ এই কারণেই যে এটা তার কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সমাজের স্বার্থে করা হচ্ছে। তবে জরুরি অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের যাতায়াতে বাধা থাকবে না। দূরপাল্লার ট্রেন চলবে। করোনা বিধি মেনেই এয়ারপোর্ট খোলা থাকবে। এয়ারপোর্টে যাতায়াতের ক্ষেত্রে গাড়িকে ছাড় দেওয়া হবে। অক্সিজেন, অত্যাবশ্যকীয় পণ্য যেমন খাবার, দুধ, ডিম, মাংস, মাছ, পেট্রোল, ডিজেলের গাড়িকে বিধি নিষেধের বাইরে রাখা হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের করোনা আবহ উদ্বেগজনক। 24 ঘন্টায় আক্রান্ত 20,000-এর কাছাকাছি, টানা 12 দিন 100-র বেশি দৈনিক মৃত্যু। দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। আর এই প্রেক্ষিতে নার্সিংহোমের গাফিলতিতে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে। দেবলীনা আপনাদের বিস্তারিত বলবে। দেখো শুভ্রজিৎ, হাই ফ্লো অক্সিজেনের দরকার সত্ত্বেও তীব্র শ্বাসকষ্টের রোগীকে তা দেওয়া হয়নি। উপরন্তু করোনা চিকিৎসার জন্য চিকিৎসা শুরু করতে 45 মিনিট দেরি করেছে নার্সিংহোম।
অভিযোগে সরব মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। অক্সিজেন না মেলায় এবার এক সাধারণ রোগীর মৃত্যুর অভিযোগ উঠল বহরমপুরে। তবে অক্সিজেনের অভাব নয়, মৃত্যুর জন্য নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছে মৃতের পরিবার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল বেডে ভর্তি ছিলেন অভিজিৎ রায়। পরিবারের দাবি তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ ছিল, কিন্তু তীব্র শ্বাসকষ্ট থাকায় সরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছিল রোগীর হাই ফ্লো অক্সিজেন দরকার। জেনারেল বেডে তা অমিল হওয়ায় রিস্ক বন্ডে রোগীকে ছাড়িয়ে নার্সিংহোমে ভর্তির জন্য নিয়ে যান তারা, আর সেখানেই গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। স্বামীকে অক্সিজেন দেওয়া হয়নি, যেটা বলেছিল যে হাই পুরো অক্সিজেনটা দেওয়া হয়নি। 45 মিনিট ওরা কোনো ট্রিটমেন্ট করলো না। করোনা পজিটিভ হবে বলে করোনা টেস্ট করতে লেগে আমার স্বামীকে ওরা মেরে ফেললো। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। হাই ফ্লো মেশিন আমি বলে রাখি, ওটা আপনার আইসিইউ ছাড়া কোথাও লাগানো যাবে না, তার জন্য আলাদা টেকনিশিয়ান থাকে, আলাদা ডক্টর থাকে। ওনাদের একটাই বক্তব্য, কেন হাই ফ্লো মেশিন লাগানো হয়নি এমার্জেন্সি টাইমে, এসে পেশেন্টকে আগে হাই ফ্লো মেশিন লাগিয়ে আপনাকে করতে হবে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। করোনার এই সংকটকালে জলপাইগুড়ি শহরের সার্ফের মোড় এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু। করোনা আক্রান্ত স্বামী আর নিজের অসুস্থতার জেরে ডিপ্রেশনেই কি আত্মহত্যা, প্রশ্ন উঠেছে। কোচবিহার থেকে জানাচ্ছে নেহা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী, বাড়ির ছাদ থেকে উদ্ধার হলো স্ত্রীর মৃতদেহ। জলপাইগুড়ি শহরের সার্ফের মোড় এলাকার ঘটনা। ডিপ্রেশনের জেরেই আত্মহত্যা বলে অনুমান। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারণে মহিলার স্বামীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দুদিনের মাথায় জেলার বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। বাড়িতে একাই ছিলেন মনিকা, মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। ঘটছে একের পর এক মর্মান্তিক ঘটনা, বাড়ছে মৃত্যু, কিন্তু দুর্ভোগের ছবিটা যেন একই রকম। ভ্যাকসিন নিয়ে চরম ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছে মনিকা। দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোচবিহার পুলিশ হাসপাতালে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরে যান। প্রশাসনের তরফে জানানো হয়েছে সরকারি নির্দেশ মেনে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে 84 দিন অর্থাৎ 12 সপ্তাহ পর। বৃহস্পতিবারই কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ করেছে স্বাস্থ্য মন্ত্রক। সেই নিয়ম কার্যকারী হলেও তা জানেন না অনেকেই। শনিবার ভোর থেকে কোচবিহারের পুলিশ হাসপাতালে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় 200-রও বেশি মানুষকে। বেলা 11টা নাগাদ হাসপাতালের তরফে নোটিশ টাঙিয়ে বলা হয় এদিন দ্বিতীয় ডোজ মিলবে না। যারা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন তারা 84 দিন পর দ্বিতীয় ডোজ পাবেন। কালকে খোঁজ নিয়ে গেছি, বলেছি যে সেকেন্ড ডোজ দেওয়া হবে আগামীকাল। আজকে সকাল 8টার সময় এসে নামটাম লেখানো হয়েছে। এবার 11টা পর্যন্ত ওয়েট করলাম। এখন বলছে যে সেকেন্ড ডোজ বন্ধ আছে, স্বাস্থ্য ডিপার্টমেন্টের অর্ডার 84 দিনে পরে দেওয়া গভর্নমেন্ট অর্ডার। আমরা একটা নোটিশটা নিয়েও গিয়েছি যে 84 দিন পর সেকেন্ড ডোজ হবে। আমাদের যে হায়ার অথরিটি আছেন উনি যা নির্দেশ দেবেন সেইভাবে আমরা কাজ করি। প্রশাসন সূত্রে খবর, সরকারি নির্দেশ মেনে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে 84 দিন অর্থাৎ 12 সপ্তাহ পর। এই মুহূর্তে হকার পরিবহন কর্মীরা ভ্যাকসিন নেওয়ায় অগ্রাধিকার পাবেন। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এরই মধ্যে আসার কথা, বন্ধ হাসপাতালে গড়ে উঠছে কোভিড হাসপাতাল। বেডের সংখ্যা বাড়ছে সেফ হোমে। ব্যারাকপুর থেকে বিস্তারিত জানাচ্ছে সুচিস্মিতা। উত্তর 24 পরগনার পানিঘাটিতে অধিগ্রহণ করা হলো 3 বছর ধরে বন্ধ থাকা হাসপাতাল। সেখানে 10 দিনের মধ্যে চালু করা হবে কোভিড হাসপাতাল। নৈহাটি স্টেডিয়ামে সেফ হোমে অক্সিজেনের সুব্যবস্থা। রানাঘাটে চালু হলো 10 শয্যার সেফ হোম। করোনা আবহে উত্তর 24 পরগনার পানিহাটি আগরপাড়া নেতাজি সেবায়নকে অধিগ্রহণ করছে প্রশাসন। গত 3 বছর ধরে বন্ধ রয়েছে এই হাসপাতাল। প্রশাসন সূত্রে খবর, আগামী 10 দিনের মধ্যে এখানে গড়ে তোলা হবে 100 বেডের কোভিড হাসপাতাল। শনিবার এলাকা পরিদর্শন করেন পানিহাটির তৃণমূল বিধায়ক। এই হাসপাতাল 100 বেডের হবে এবং প্রয়োজনে এখানে 200-রও বেশি বেড হতে পারে, কারণ সাধারণ ট্রিটমেন্টেরও অবস্থা এখানে নেই। এটা আরও 7 থেকে 9 দিন লাগবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই হাসপাতালটি 3 বছর বন্ধ ছিল, একে তৈরি করতে হবে। অন্যদিকে নৈহাটি স্টেডিয়ামে চালু হওয়া সেফ হোমে করা হয়েছে অক্সিজেনের সুবন্দোবস্ত। 270 বেডের এই সেফ হোমে 118 জন পুরুষ ও 152 জন মহিলা রয়েছেন।
এদের মধ্যে 48 জনকে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়াও নদিয়া রানাঘাটে পুরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নাসরা হাই স্কুলে চালু হলো সেফ হোম। 10 শয্যার এই সেফ হোমে 6টি পুরুষ ও 4টি মহিলা বেড রয়েছে। রয়েছে অক্সিজেনের সুব্যবস্থা। কোভিড হাসপাতাল ও সেফ হোম নিয়ে খুশি এলাকার মানুষ। তাদের আশা এর ফলে বেডের হাহাকার কমবে। সমীরণ পাল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। করোনা দেখিয়েছে অনেক অমানবিক ছবি, আবার দেখিয়েছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ছবি, যেখানে অসহায়দের প্রতি অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। করোনা আবহে এবার মানবিক মুখ দেখা গেল খড়গপুরে। ঠিক কি খবর রয়েছে জানতে চলে যাব কুন্তলার কাছে। একদমই তাই সুচিস্মিতা, এবার দেখা গেল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে টোটো চালকদের মানবিক মুখ। নিজের টোটোতে চাপিয়ে করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন এক ব্যক্তি। উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা তোতাগিরি করোনা আক্রান্তদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এই ব্যক্তি। নিজের টোটোয় করেই হাসপাতালে পৌঁছে দিচ্ছেন করোনা আক্রান্তদের। বাড়িতে আছেন বৃদ্ধা মা, কিন্তু তাদের চেয়েও এখন তিনি বেশি ভাবছেন মানুষের জন্য। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা, তা সত্ত্বেও ইনি সিদ্ধান্ত নিয়েছেন দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা না নেওয়ার। आदमी को आदमी छूने में पसंद नहीं कर रहा, अभी पॉजिटिव बोलता हूँ कि छूना नहीं चाहता। जो आदमी जिसके लिए भी काम करूँगा, जो मेरा जाहिर होगा खर्चा वो हम ले गई। जो गरीब है नहीं दे सकता, उनके लिए तो मैं 1 रुपया भी नहीं लूंगा, फ्री में काम कर दूँ। দরিদ্র এক টোটো চালককে দেখে তার সাহায্যে এগিয়ে এসেছে স্থানীয় একটি ক্লাব। কথায় বলে মানুষ মানুষের জন্য, কিন্তু আদতে সে কথা মনে রাখে কজন? নজির গড়লেন তোতাগিরি। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। জানিয়ে রাজ্যপালকে কটাক্ষ করছে তৃণমূল, পাল্টা রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। नींद से जागिए, स्टेट ऑर्गेनाइज्ड सपोर्टेड कंडोन्ड वायलेंस को रोकिए। ধূর্ত শ্রীগালের মতো আচরণ করছেন মানসিক অবসাদগ্রস্ত এই বৃদ্ধ। কোচবিহারের পর এবার নন্দীগ্রাম। ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল। দিলেন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি। পূর্ব ঘোষণা মতোই শনিবার ভোট পরবর্তী অশান্তির অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে যান রাজ্যপাল। শনিবার সকালে নন্দীগ্রামের হরিপুরে নামে রাজ্যপালের চপার। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপর শুরু হয় রাজ্যপালের নন্দীগ্রাম সফর। নন্দীগ্রামের কেন্দ্রামারি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি রীতিমতো ভাঙচুর করা হয়েছে এবং সেটা দেখতে এসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এসছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি। শ্যামা সুন্দরী চকে ভোট পরবর্তী সংঘর্ষে আহত বিজেপি কর্মীর বাড়িতে যান রাজ্যপাল। এরপর বাইকে নন্দীগ্রামের পূর্বপল্লীতে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘুরে দেখেন। নন্দীগ্রামের চিল্লো গ্রামে এক বিজেপি সমর্থককে খুনের অভিযোগ আছে। টোটোয় চড়ে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান রাজ্যপাল। ভোট পরবর্তী অশান্তিতে ক্ষতিগ্রস্ত নন্দীগ্রাম বাজারের টাউন ক্লাবে যান রাজ্যপাল। সেখান থেকে যান নন্দীগ্রাম থানায়, কথা বলেন পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে। নন্দীগ্রাম থানা থেকে জানকীনাথ মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল। भारत के संविधान में ताकत है, उस ताकत के लिए मजबूर मत कीजिए। नींद से जागिए, स्टेट ऑर्गेनाइज्ड सपोर्टेड कंडोन्ड वायलेंस को रोकिए। পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এখন মসৃণ। সেই জায়গাগুলিতে গিয়ে নতুন করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি চেষ্টা করছেন একদিকে এই করোনায় যে কেন্দ্রের ব্যর্থতা, মোদী সরকারের ব্যর্থতা, সেইটাকে ঢাকা রাখতে, অন্যদিকে তিনি চেষ্টা করছেন বিজেপির গোহারা হেরে যাওয়া, সেটা করে নেতারা যে মুখ লুকিয়ে বসে আছেন সেটা থেকে মানুষের নজর ঘোরাতে। নন্দীগ্রাম থেকে ফেরার পথে হরিপুরে ফের রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তাকে পাশে নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যপাল। তবে একটা মনে হচ্ছে যে বিজেপির নেতারা যেহেতু বেশি বেরোতে পারছেন না, জনরোষের ভয়ে রাজ্যপাল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে ইচ্ছে মতো ঘুরছেন বিজেপিকে তুলে ধরার জন্য। এটা সর্বতোভাবে নিন্দনীয়। এই ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। প্রত্যাশিতভাবে রাজ্যপালের সমর্থনে এগিয়ে এসেছে বিজেপি। যদিও করোনা আবহে রাজ্যপালের সফরের পিছনে অন্য অভিসন্ধি দেখছেন অনেকে। এটা ঘটনা
যে কোভিড থেকে এখন এটা কত বড় একটা হন্তারক ব্যাধি চলছে সমস্ত মানুষের মধ্যে, সারা পৃথিবী এ নিয়ে উদ্বিগ্ন আছে। আমাদের এখানে এরকম একটা ওয়েভ এসছে এখন, সেই তরঙ্গের মধ্যে উনি নৌকো নিয়ে বেরিয়ে পড়েছেন। এই যে ব্যাপারটা না, তো উনি তরঙ্গটাকেই গ্রাহ্য করছেন না, যেই বিশাল সমুদ্র তরঙ্গের মধ্যে যেখানে হন্তারক ব্যাধি সমস্ত সমুদ্রের মতো হয়ে আছে, সেখানে উনি নৌকো নিয়ে বেরোচ্ছেন আর কি। সব মিলিয়ে রাজ্যের শাসক শিবিরের সঙ্গে রাজ্যপালের সংঘাতের মাত্রা ক্রমশ চড়ছে। অর্ণব মুখোপাধ্যায়, বিক্রম চক্রবর্তী, ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে চিত্তরঞ্জনে এক রেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার হলো গুলিবিদ্ধ দেহ। সেই খবর জানতে এখন আমরা চলে যাব দুর্গাপুরে বর্ণালীর কাছে। নিজের গাড়ির মধ্যে উদ্ধার হলো রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ। চাঞ্চল্য ছড়ালো চিত্তরঞ্জনে। রেল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার নেপথ্যে কি কারণ, তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে দুর্গাপুরে একটি পার্কে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর ফেরা হলো না। শনিবার ভোরে বাড়ির অদূরে নিজের গাড়ির ভেতরেই উদ্ধার হলো গুলিবিদ্ধ মৃতদেহ। রেলকর্মী রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে। মৃত রেলকর্মী ৪৭ বছরের আনন্দ ভাট চিত্তরঞ্জন রেল শহরের বাসিন্দা। পরিবার সূত্রে দাবি, শুক্রবার সন্ধ্যায় নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন আনন্দ, কিন্তু রাত ১১টা বেজে গেলেও বাড়ি না ফেরায় চিত্তরঞ্জন থানায় জানানো হয়। শনিবার ভোর ৪টা নাগাদ বাড়ির অদূরেই কর্নেল সিং পার্কে উদ্ধার হয় তার গুলিবিদ্ধ দেহ। 10 साढ़े 10 तक आ जाते थे, लेकिन कल उनको आने में बहुत लेट हुआ, तो फिर हम लोग पता किए, कॉल भी किए तो कॉल नहीं उठा रहे थे, स्विच ऑफ बता रहा था फ़ोन। पापा के फ्रेंड लोग साथ में गए और वो लोग फिर जब वो लोग खोजे तो फिर हम लोग गए, और तो वहाँ पे पापा का बॉडी मिला कार में। किसी के साथ कोई नहीं, ऐसा कोई नहीं। কিন্তু কি কারণে এই ঘটনা, কারা গুলি করলো রেলকর্মীকে, তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে দুর্গাপুরের নিউ টাউনশিপে একটি পার্ক থেকে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণ। কৌশিক গাঁতায় তো মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক রাত 10টায়। চোখ রাখুন এবিপি আনন্দ।